ঢাকা সহ ৩ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল, অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহ পেরোলেও সরানো হয়নি দুর্বৃত্তের দেয়া আগুনের স্থাপনা ধ্বংসস্তূপ। সেদিনের কথা মনে পড়লে আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। পর্যটক শূন্য কক্সবাজার, কাজ হারানোর ঝুঁকিতে ২০,০০০ কর্মী, ১৫০ কোটি টাকার লোকসান দাবি ব্যবসায়ীদের। কুড়িগ্রামে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন, ঘুরে দাঁড়াতে হিমশিম বানভাসী মানুষের, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস। এবং নারী এশিয়া কাপে দুপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের চোখ জ্যোতি নাহিদাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে থাকছে বিস্তারিত। সারা দেশে আবারও বাড়ল 2 দিনের কারফিউ। ঢাকা ও তার আশপাশের জেলায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে এমন সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার দিবাগত রাতে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে। এক সপ্তাহ ছাড়ালো চলমান কারফিউয়ের মেয়াদ। যদিও ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় 2 ঘন্টা করে কারফিউ শিথিলতা বাড়ানো হয়েছে। শুক্রবার ও শনিবার এ এলাকাগুলোতে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। গেল দিবাগত রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সেই জেলার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান তিনি। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান চলবে। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে নাশকতার ঘটনায় আহতদের আরোগ্য ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করবে সরকার। ঢাকার বাইরে চট্টগ্রামে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, রংপুরে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা, খুলনায় ও বরিশালে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এদিকে রাজশাহীতে সময় কমিয়ে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আন্দোলনের নামে যারা উন্নয়ন প্রকল্পে দানবীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বীরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান, যারা এই তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। বিস্তারিত শামিমা আক্তারের প্রতিবেদনে। কোটা আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্টেশনের কন্ট্রোল রুম, টিকিট কাউন্টার সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নাগরিকদের সুন্দর জীবনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প করেছে সরকার। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। আর এটুকু দাবি করতে পারি 2009 থেকে 24 পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে। মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ছাত্রদের কোটা আন্দোলনকে কিভাবে ধ্বংসাত্মক আন্দোলনে রূপ দেওয়া হয় তার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে,
প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। ওই এক দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। তিনি বলেন, মেট্রো রেল সহ উন্নয়ন প্রকল্পে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। একটা দানবিক কর্মকাণ্ড এই দেশে হলো, যে 15 বছর আগে 2008 পর্যন্ত এই দেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে। কেন? শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন কায়দায় ষড়যন্ত্র করছে দেশ বিরোধীরা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে আরো জানাতে ফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়। হ্যাঁ ন্যান্সি, শুনতে পাচ্ছি। ন্যান্সি, আপনি জানেন যে এই অল্প কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বিটিভিতে যেই আপনার 18 জুলাই যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল কোটা আন্দোলনের নামে, সেই বিধ্বংসী যে জায়গার সেই বিটিভির ভবন তিনি পরিদর্শন করেছেন এবং বিটিভির বিভিন্ন যে আপনার ভবনের কয়েকটি ফ্লোর তিনি ঘুরে দেখেছেন এবং এই ঘুরে দেখে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। এবং তিনি যে কথাটি বলেছেন যে 71-এ পাকিস্তানের পর এই যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশে, সেই তাণ্ডবই যেন এই কয়েকদিনের কোটা আন্দোলনে জাতি দেখেছে। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এই কোটা আন্দোলনে ভর করেছে তার এই বিএনপি, জামাত, শিবির এবং এর মাধ্যমেই সারা দেশে একটি নৃশংস পরিবেশ তৈরি করা হয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার এই বাংলাদেশকে নরক বানানোর একটি চেষ্টা হয়েছে গত কয়েকদিন। তিনি বলেছেন যে বিগত 15 বছর গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকার ফলে দেশের যে উন্নয়ন হয়েছিল তাতে করে বহির্বিশ্বে বাংলাদেশের যেটি সম্মান বৃদ্ধি পেয়েছিল সেই সম্মান ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে। এবং এরপর এই বিদেশি দেশগুলিতে আপনি জানেন যে এই সংযুক্ত আরব আমিরাতে 57 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেখানে মিছিল করার জন্য, সরকার বিরোধী মিছিল করার জন্য। একই সাথে সৌদি আরবে 20 জনকেও এই দণ্ডে দণ্ডিত করা হয়েছে। তো এই যে বহির্বিশ্বে যে আন্দোলনের যেই এই আন্দোলনের নামে যে এইভাবে সরকার বিরোধী প্রপাগান্ডাগুলি চলছে, এর জন্য তিনি মূলত দায়ী করেছেন বিএনপির সাজাপ্রাপ্ত আসামি লন্ডন থেকে যিনি এই হুকুম দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী বলছেন সে তারেক রহমানকে। এবং তিনি বলেছেন যে যারা দেশের এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত, সেই ধ্বংস কাজের সাথে যারা তাদেরকে দেশের আনাচে কানাচে থেকে খুঁজে বের করার জন্য তিনি জনসাধারণের সবার সহযোগিতা চেয়েছেন, তাদেরকে যেন বিচারের আওতায় আনা যায় সেই জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এবং সার্বিক যে ধ্বংসযজ্ঞ হয়েছে এর বিচারের ভার প্রধানমন্ত্রী দেশের মানুষের উপরে ছেড়েছেন। এবং যেই কথাটি এখানে একটি গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর চীন সফরের পর যে সংবাদ সম্মেলনে তার একটি বক্তব্য ছিল যে এই চাকরির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ এবং রাজাকার বিষয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যের তিনি তার অবস্থানটি একটু পরিষ্কার করলেন আজকে। এবং উনি বলেছেন যে তিনি যেভাবে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি বিকৃত করে কোটা আন্দোলনটিকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। তিনি বলেছেন যে এই যে বিষয়গুলি তিনি বলেননি সেই বিষয়গুলিকে বলেও তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, বারবার সেই স্লোগানের সুর পাল্টানো হয়েছে। এই বিষয়টি একটি নতুন বিষয় প্রধানমন্ত্রী বক্তব্যে সেদিনের পর আমরা যদি এখন দেখি আন্দোলনের বিষয়টাকে, তিনি তার বক্তব্যে সেই অবস্থান পরিষ্কার করেছেন। এবং সর্বোপরি তিনি যে কথাটি বলেছেন আমি যা একটু আগে বললাম যে এই সার্বিক বিচারের ভার বা সার্বিক সহিংসতার ভার বা এই ধ্বংসযজ্ঞের যেই ভার এর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তিনি আবারও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি তাদের সহযোগিতা কামনা করেছেন। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন, ফোনে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জয় যাদব।
রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতেই উদরপিণ্ডি বোদর ঘাড়ে চাপানোর অপকৌশল নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে বিএনপি নেতাকর্মী ও নিরপরাধ মানুষকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কোটা নিয়ে আপামর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের নির্বিচারে গ্রেপ্তার করছে সরকার। তাদের মুক্তি দাবি করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, শত শত নিরীহ ছাত্রছাত্রী হতাহত হলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশন মাত্র 6 জনের বিষয়ে তদন্ত করছে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর। এদিকে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের সমালোচনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তদন্ত করার আগে কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। তাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলার মধ্যে কোনো সিসিটিভি দেখেছে ফুটেজে দেখেছে। আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদরা নয় একজন একজনের সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তারা আমার মনে হয় তাদের বক্তব্য না, তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশের দিন 1 আগস্ট ধার্য করেছেন আদালত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল 18 ও 19 জুলাই দুষ্কৃতকারীরা তাণ্ডব চালায় রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায়, পুড়িয়ে দিয়েছে মেট্রো রেলের স্টেশনও। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন স্পষ্ট ক্ষতচিহ্ন, সরানো হয়নি ধ্বংসস্তূপ। ভয়াল সেদিনের কথা মনে পড়লে এখনো আটকে উঠেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। দুঃখিত, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ। কালো ব্যানারে টানানো এই নোটিশ জানান দিচ্ছে কতটা পড়েছে মানুষের স্বপ্নের উড়াল সড়ক। তারই ক্ষত বয়ে বেড়াচ্ছে নগরবাসী। এখনো পোড়া গন্ধ চারপাশে। দুষ্কৃতিকারীদের হামলায় দগদগে ক্ষত নিয়ে দাঁড়িয়ে এক্সপ্রেসওয়ের মহাখালী ও বনানী টোলঘর। আমাদের টোল প্লাজাগুলো নষ্ট করে ফেলছে এবং ভিতরে আপনার এই ক্যামেরা যেগুলো ছিল, সোফা ছিল, অনেকগুলো ছিল, এগুলা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 1 সপ্তাহ পরও এখনো মুছে যায়নি মহাখালীর দুর্যোগ ভবনের সামনে ক্ষতচিহ্ন। পুড়ে যাওয়া যানবাহন জানান দিচ্ছে কতটা তাণ্ডব হয়েছে সেখানে। ইমার্জেন্সি কল সেন্টার, সেখানকার কয়েকশো কোটি টাকা মূল্যের সার্ভার সহ 53টি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেই বিকেলের তাণ্ডবের কথা মনে পড়লে এখনো আটকে ওঠে তারা। 4:26 আমি 10 তলায় যাই নামাজের জন্য, পরে উপর থেকে শব্দ পাচ্ছি অ্যাকশন এইটুক শব্দ। পরে ছাদে উঠে দেখি যে পোলাপার ওদিক দিয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে হুড় করে চলে আসলো, আইসা গাড়িগুলো ভাঙচুর করে লুটপাট শুরু করে দিল। এরপরে গাড়ির ভিতরে ওরা ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয় এখন তো রাত্রে অনেক সময় প্রথম 2 এখন তো মনে করেন রাত্রে ঘুমাইতেও পারি না, অনেক সময় ঘুমাইলে ভয়তে লাফ দিয়ে উঠে যায়, কারণ চোখের সামনে সব জিনিসগুলো তো হয়েছে। অফিস পুড়ে গেছে, তবুও সেবা দিতে হবে, তাই পুড়ে যাওয়া ক্ষত নিয়ে রোদে পড়েই ভবনের সামনে কাজ করছেন সেতু ভবনের কর্মীরা। আমরা বিভিন্নভাবে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের অফিস ব্যবস্থাপনা এখন কাজকর্ম চলতেছে। অ্যাকাউন্ট সেকশনের কাজ তো আমরা করতে পারতেছি না, কারণ এখনও তো নেট আসেনি, ইন্টারনেট। কর্মকর্তারা জানান তদন্ত শেষ হলেই ধ্বংসস্তূপ সরানো শুরু হবে। কোথায় কোন জায়গায় ইনজিউর্ড হয়েছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। কোথায় কোন জায়গায় ইনজিউর্ড হয়েছে এমন সবাই দেখে যাচ্ছে, তারা রিপোর্ট দেবে, তারা রিপোর্ট দিয়ে বলার পরে আমরা প্রয়োজনীয় মেরামতযোগ্য হলে, এখন এই মুহূর্তে কিন্তু কিছুই বলতে পারছি না, মেরামতযোগ্য হলে তারপর বলতে পারবে। যোগাযোগ খাতে সবচেয়ে আধুনিক ও দ্রুততম বাহন মেট্রো রেলও বাদ যায়নি দুর্বৃত্তদের হামলা থেকে।
হামলা থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনও। তবে দ্রুতই ক্ষত সরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে দেশ, এমনটাই প্রত্যাশা সবার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় কোটা আন্দোলনকে পুঁজি করে সহিংস তাণ্ডব চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা, এমনটাই দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রত্যক্ষদর্শীদের। এ সময় হামলা চালানো হয় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনও। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। পুলিশ বলছে সহিংসতার সাথে জড়িত সবাইকেই চিহ্নিত করেছেন তারা, দ্রুতই আনা হবে আইনের আওতায়। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 1 জুলাই থেকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ বলছে প্রথম দিকে এ আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের অনুপ্রবেশে রূপ নেয় তা সহিংসতায়। এ সময় কুষ্টিয়ায় হামলা চালানো হয় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনও। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। সাধারণ শিক্ষার্থীর ঘাড়ে ভর দিয়ে আমাদের কুষ্টিয়ায় যে অরাজকতা করলো, জামাত শিবিরের উগ্রবাদী যে ইউনিট থাকে এরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং মনে হয়েছে সবাই প্রশিক্ষিত। ছাত্র শিবির, ছাত্রদল এবং বিএনপি জামাতের এই সন্ত্রাসী ক্যাডাররা যারা নাশকতা মামলার আসামি, এই দাগী আসামিরা জামিনে বেরিয়ে এই আন্দোলনে শুধু মদত না, তারা সরাসরি এই ভাঙচুর এবং হামলা অগ্নিসংযোগে নিজেরাই সরাসরি জড়িত ছিল। জেলার আওয়ামী লীগ নেতারাও বলছেন এ ধরনের সহিংস হামলার সাথে ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা সরাসরি জড়িত, যা পূর্ব পরিকল্পিত ও ন্যাক্কারজনক। তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। দাবি জানাচ্ছি আমাদের পরবর্তী এই ধরনের সিচুয়েশন, এই ষড়যন্ত্রকারীরা, এই লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা যে করবে না, এটা আসলে বিশ্বাস করা যায় না। যারই কারণে দলকে এবং সংগঠনকে আমরা প্রস্তুত করব। এটা অত্যন্ত জঘন্যতম এবং এইটা হচ্ছে পরিকল্পিত একটা সংগ্রামের নাম করে সাধারণ ছাত্ররা এটা করতে পারে না, যে তাণ্ডব লীলা করেছে। আর পুলিশ বলছে সহিংসতার সাথে জড়িত সবাইকেই চিহ্নিত করেছেন তারা, দ্রুতই আনা হবে আইনের আওতায়। সরকারি স্থাপনা, মেডিকেলে, আমাদের সদর হাসপাতালে হামলা করার চেষ্টা করেছে। আমরা এই ভিডিও ফুটেজ দেখে এখনো পর্যন্ত আমরা 52 জনকে গ্রেপ্তার করেছি এবং এই সংক্রান্তে 4টি মামলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অনেক তথ্য কালেকশন করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও হামলাকারীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ লাইন, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলার পরিকল্পনাও ছিল বলে জানায় পুলিশ। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে কুষ্টিয়ার যে সহিংস ঘটনা ঘটেছে তার সাথে ছাত্রদল ও শিবির কর্মীরা সরাসরি জড়িত, তার প্রমাণও পেয়েছে কুষ্টিয়া পুলিশ। গ্রেপ্তারও করেছে অনেককেই। এখনও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে স্বাধীনতার পর থেকে এমন সহিংসতা আর কোনোদিন দেখেনি কুষ্টিয়াবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোটা সংস্কার আন্দোলন আর কারফিউর প্রভাব পড়েছে পর্যটন খাতেও। দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে এখন শুনশান নীরবতা। ব্যবসায়ীদের দাবি প্রায় 150 কোটি টাকা লোকসান হয়েছে। কাজ হারানোর ঝুঁকিতে প্রায় 20,000 কর্মী। সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। শুনশান নীরবতা কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতা ও চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের অন্যতম দীর্ঘতম এ সমুদ্র সৈকত। শুধু আবাসিক হোটেল নয়, তালা ঝুলছে রেস্তোরাঁগুলোতেও। এমন পরিস্থিতিতে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন কক্সবাজারে 450 হোটেল গেস্ট হাউসে 7 দিনে 100 কোটি টাকার লোকসান হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের ক্ষতি প্রায় 50 কোটি টাকা। ক্ষতিগুলো হচ্ছে যেমন আপনার কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, জেনারেটর, পাশাপাশি মেনটেন্যান্স খরচ এবং যে আমাদের স্টাফের স্যালারি, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোনের সম্মুখীন আছে, তারা লোন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের লোনের উপরে আপনার একটা ভর্তুকি চলে আসতেছে। এগুলো সব কিছু বিষয় নিয়ে আমরা আসলে ক্ষতির সম্মুখীন আছি। যদি এখান থেকে দ্রুত উত্তোলন হতে না পারি তাহলে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারি। আমরা আমাদের যেই সংকটটুকু রয়েছে এর মধ্যে আমরা মনে করি আমাদের পর্যটন খাতে 1 থেকে 1,500 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে এবং আমরা এই ক্ষতিটুকু কীভাবে পোষাবো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
পর্যটক না থাকায় ক্ষতির মুখোমুখি পর্যটন সংশ্লিষ্ট প্রায় 20,000 শ্রমিক। এভাবে চলতে থাকলে চাকরি হারাতে পারেন অনেকে। এখন আমরা অসহায়ের মতো বসে আছি। যত পর্যটক আটকা ছিল গতকালকে সবাই চলে গেছে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটি বিলটাও উঠার কোনো রাস্তা নেই। এখন এই পরিস্থিতি কবে সুস্থ হবে, তবে আমরা পর্যটন বান্ধব পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে কক্সবাজারে এই মুহূর্তে তেমন পর্যটক নেই। যারা কক্সবাজার ভ্রমণে এসে কারফিউ আটকা পড়ে তাদের মঙ্গলবার সেনাবাহিনীর পাহারায় পৌঁছে দেয়া হয় ঢাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। কারফিউ সহ চলমান পরিস্থিতিতে স্থবিরতা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এ বন্দর নিয়ে ভারতে পণ্য রপ্তানি কমেছে অর্ধেকেরও বেশি। আরো জানাচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। কারফিউ সহ চলমান পরিস্থিতিতে অনেকটা স্থবিরতা বিরাজ করছে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে। গেল কয়েকদিনে এই বন্দরে পণ্য রপ্তানি কমেছে অর্ধেকের চেয়ে কম। ফলে এই বন্দরে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে 2 লক্ষ মার্কিন ডলারের মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেল সহ প্লাস্টিক এবং পণ্য থেকে 20টি পণ্য ভারতে কিন্তু রপ্তানি হয়ে থাকে। গেল 6 দিনে এই বন্দর দিয়ে 3টি পণ্য ছাড়া কিন্তু আর কোনো ধরনের পণ্য রপ্তানি হয়নি। আমি যদি 20 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এই বন্দরের রপ্তানি কার্যক্রমের চিত্র যদি বলি, এই 6 দিনে 72 টন মাছ, 70 টন সিমেন্ট, 4 টন স্টিল পণ্য সহ আর কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে বন্দরের যে আমি স্বাভাবিক চিত্র যদি বলি, যে এখানে যে ইয়ারটি রয়েছে এই ইয়ার্ডে স্বাভাবিক সময়ে কিন্তু যে ট্রাক ও পিকআপের ব্যস্ত থাকলে কিন্তু এখন কিন্তু অনেকটাই নেই। এখন কিন্তু অনেকটাই শুনশান নীরবতা বিরাজ করছেন। বন্দরের যে একাধিক ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন টানা কয়েকদিনের অচল অবস্থায় তাদের অনেক পণ্য কিন্তু রপ্তানি করতে পারে না। হাতে গোনা 3টি পণ্য ছাড়া কোনো পণ্য তারা রপ্তানি করেনি। তারা বলছেন দূর দূরান্ত থেকে মালামাল না আসতে না পারার কারণে কিন্তু তারা রপ্তানি করতে পারছে না। ফলে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারে কিন্তু অনেকটা রাজস্ব আয় হারাচ্ছে। আখাউড়া স্থল বন্দর C&F অ্যাসোসিয়েশনের যে সভাপতি হাসিবুল হাসান সাথে কথা হচ্ছে, তিনি আমাকে বলেছেন দূর দূরান্ত থেকে পণ্য বন্দরে পৌঁছতে না পারায় তারা কোনো পণ্য রপ্তানি করতে পারছে না। তারা বলছেন যে ব্যবসায়ীদের স্বার্থে পুরোপুরি স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা যদি দ্রুত স্বাভাবিক হয় তাহলে কিন্তু বন্দরের স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আগের মতো ফিরে আসবে। আর এই আখাউড়া স্থল বন্দরে 1994 সাল থেকে ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে। এই বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সার্বিক সর্বশেষ। মানিকগঞ্জ থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। অস্থির নিত্য বাজারে অনেকটাই হতাশার ছাপ পড়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের। আলু, পটল, ঝিঙ্গা, আদা, রসুন, পেঁয়াজ সহ প্রায় প্রত্যেকটা পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বগতি ছিল। বাজারটা নিয়ন্ত্রণে যদি সরকার সুষ্ঠু তদারকি করত তাহলে এই ব্যবসায়ী সিন্ডিকেটরা বাজারের ক্রাইসিস দেখিয়ে এবং অসাধু চক্র নানা অজুহাতে কিন্তু দাম অতটা বাড়াতে পারতো না, এমনকি বাজার নিয়ন্ত্রণে থাকতো। তো এছাড়া যে মাছ মাংসের বাজার, সেই মাছ মাংসের বাজারেও যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু রয়ে গেছে। এবং ইলিশ মাছ যেমন আজ বিক্রি হচ্ছে 1300 টাকা থেকে 2500 টাকা কেজি পর্যন্ত, এবং অন্যান্য যে রুই কাতলা মাছ আছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। এবং দেশি মাছ যে গুঁড়ো মাছগুলো রয়েছে সেই মাছগুলো প্রায় 600 থেকে 1600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর তো আমি কথা বলেছি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মানে ক্যাবের যে সাধারণ সম্পাদক শামসুন নবী তুলিব, তার সাথে তিনি যেটি বলেছেন যে জেলা প্রশাসনের যে সাধারণ মিটিং হয় এবং যে মাসিক সমন্বয় মিটিং হয়, সেই মিটিংয়ে বারবার এই বাজার মনিটরিংয়ের জোরদার করার জন্য তাগিদ দিলেও কিন্তু বাজার মনিটরিংটা জেলা প্রশাসনের পক্ষ থেকে করছে না। তাতে সে অভিযোগও তারা করেছেন। আমরা জেলা প্রশাসনের কার্যালয়ে
কথা বলেছি এবং মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা যথাযথ চেষ্টা করছেন যে বাজারটা যাতে নিয়ন্ত্রণে থাকে তার তদারকি করতে এবং বাজার মনিটরিংটা তারা জোরদার করার আশ্বাস দিয়েছেন। এছাড়া কিন্তু যে চালের বাজার, সে চালের বাজারও কিন্তু অস্থিরতা রয়েছে এবং প্রতি বস্তায় প্রায় 50 থেকে 100 টাকা বেড়েছে বলেও অনেক ব্যবসায়ী জানিয়েছেন। তো ব্যবসায়ীরা এবং সাধারণ ক্রেতারা কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে একটি অসাধু চক্র অনেক সময় এই কারসাজি করে এই পণ্যের দামগুলো বৃদ্ধি করে। তো এই অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে যদি প্রশাসন জোর ব্যবস্থা নিত তাহলে এই বাজারের অস্থিরতাটা হতো না বলে তারা দাবি জানিয়েছেন। তো সাধারণ ক্রেতাদের দাবি যে বাজার নিয়ন্ত্রণ করার তাদের সরকারের প্রতি বিশেষ দাবি বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে নিত্য পণ্য বাজার নিয়ে সর্বশেষ খবর। দর্শক, মানিকগঞ্জ থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন, জেগে উঠেছে ডুবে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। মানভাসীরা নতুন করে সব গোছাতে হিমশিম খাচ্ছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে জুয়েল রানার তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বন্যার পানি নামার সাথে সাথে জেগে উঠছে ডুবে যাওয়া ফসলি জমি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। খেতে মাচান থাকলেও নেই সবুজ গাছ। সম্প্রতি বন্যায় প্লাবিত হয় কুড়িগ্রামের 9 উপজেলার চরাঞ্চল সহ নদ নদীর অববাহিকা। এতে পানিতে তলিয়ে যায় পাট, পটল, মরিচ, বেগুন সহ নানা সবজি। নষ্ট হয় প্রায় 8000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 105 কোটি টাকার উপরে। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত 50,000 কৃষক। বৃষ্টির কারণে বন্যা অনেক আগে আসিয়া সবজি আমার সব নষ্ট হয়ে গেল। আমার তো বাল বাচ্চা বাঁচা খাবি, এখন তো আমাকে আল্লাহ যা করবে এর উপরে নির্ভর। পটল, বেগুন, মরিচ এই ধরনের খেতি এবার বেশি বৃষ্টির কারণে, তারপর আগাড়ি বন্যা হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে, নদী এলাকা ভাঙিচুরি সরকার করে দেয়। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। প্রায় 20,283 মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 105 কোটি টাকা। আমরা কৃষকদের ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাদের নিরূপণের চেষ্টা করেছি। প্রায় 49,000 চাষি কুড়িগ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের তালিকা প্রণয়ন করছি এবং আমরা আশা করছি কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা পেলেই আমরা সেই প্রণোদনা তাদের মধ্যে বিতরণ করব। বন্যায় সর্বশান্ত কৃষকরা এখন তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।